হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একক প্রোডাকশন। আমি আমাদের চিফ এডিটর সৌপ্তিক আর সায়ন, যে সায়ন নিজের ডেজিগনেশন নিজেই বলে দেয়। স্টোরি রাইটার অ্যান্ড সিএফও। ওকে, তো আজকে এমনি সকাল সকাল আমরা একটু বেরিয়েছিলাম জাস্ট ফর আই ডোন্ট নো, আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। তাই হঠাৎ করে মনে হলো যে কিছু এককের জন্য করা যাক, কিছু একটা শ্যুট করা যাক। তো মনে হলো কোথাও একটা বসে একটু ডিসকাশন করা দরকার। তো আমাদের ডিসকাশনের টপিকটা কি আজকে, সায়ন যদি একটু নিজে একটু বলে। আজকে আমরা যেই জাতি থেকে বিলং করি, বেঙ্গলি জাতি, সেই জাতি নিয়ে আমরা আজকে ডিসকাশন করব যে আগে সেই বাঙালি জাতি কোথায় ছিল আর আজকে সেই বাঙালি জাতি কোথায়। তো তুলনামূলক আলোচনা করা যেতে পারে, হ্যাঁ, জাস্ট অ্যাজ অ্যান ওপিনিয়ন আমরা এটাকে দেখছি। যা তো সত্যি বাঙালি জাতির কালচার হিসেবে তোকে কোনো কথা বললে তোর মাথায় সব থেকে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? আই থিঙ্ক বাংলা বা বাঙালি জাতি নিয়ে যদি আমরা বলি ভারতীয় হিসেবে, তাহলে সবার ফার্স্টে আমাদের মাথায় আসে ফেস্টিভ্যালস, রাইট? বেঙ্গলি ফেস্টিভ্যালস, দুর্গাপুজোটা প্রথমে মাথায় আসে। দুর্গাপুজোটা বাঙালির সব থেকে বড় উৎসব, এবং আমি তো মানি যে এটা ভারতীয়দের মধ্যে অ্যামংস বিভিন্ন এরিয়া এটা সব থেকে বড় উৎসবগুলোর মধ্যে একটা। কারণ 5 দিন ধরে যেই ফেস্টিভ্যালটা চলে সেটা কিন্তু একটা আলাদাই ঐতিহ্য বহন করে। আর শুধু একটা নির্দিষ্ট প্লেসে না, পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন জায়গায় দুর্গাপুজোটা একটা খুবই বড় একটা অনুষ্ঠান হিসেবে পালিত হয়। অ্যান্ড তাছাড়া বাকি ফেস্টিভ্যালসগুলোও রয়েছে, যেমন আমরা যেটা পুরো ভারত যেটা পালন করে, যেমন হোলি একটা উৎসব হলো, সেটাকে বাঙালি জাতীয় কিন্তু সমমর্যাদায় পালন করে, যেটা আমরা দোল পূর্ণিমা হিসেবে পালন করি, রাইট? বলতে বাঙালি কালচারটা এরকম যে আমরা সব রকম উৎসবকে একসাথে নিতে একটা চাই আর কি। আমাদের এটা একটা প্যাশন, রাইট? অবশ্যই নেচারের সাথে তো অবশ্যই বাঙালি জাতি কানেক্টেড থাকে সব সময়, সেটা কবি হোক অথবা সাহিত্যিক হোক অথবা নর্মাল সাধারণ মানুষই হোক না কেন। সো আই থিঙ্ক এটাই ফার্স্টে সবার আগে মাথায় আসা উচিত। তো এবার আমার বলা উচিত যে বাঙালি জাতি বলতে, বাঙালি কালচার বলতে, বাঙালি ঐতিহ্য বলতে, সংস্কৃতি বলতে শুধু ফেস্টিভ্যালস বা দুর্গাপূজা নয়, ওর সেগুলো তো অবশ্যই দুর্গাপূজা, হোলি যা যা রয়েছে এগুলো তো বাঙালির প্রাণ, মানে বলাই হয় 12 মাসে 13 পার্বণ, তো সেটা তো চলতেই থাকে না। তো এই ফেস্টিভ্যালসগুলোর সাথে সাথে না বাঙালি জাতির কালচারের মধ্যে যেমন আরও কিছু পড়ে, যেমন রসগোল্লা, তার সাথে সাথে সেই কলকাতার পার্ক স্ট্রিটের বই, একদম তা সেগুলো থেকে শুরু করে একদম সিনেমা, আর্ট, আর্কিটেকচার, সব রকম কিছু। এই বাঙালি জাতির যত বিষয়গুলো নিয়ে কাজ করেছে প্রত্যেকটা ফিল্ডে একদম টপ নচ সব কিছু করেছে। যেমন আমি বলি সত্যজিৎ রায়, এই তো 2 তারিখে তার বার্থ অ্যানিভার্সারি ছিল। তো সেটা যেমন ছিল সিনেমার দিক থেকে, যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তো এরা তো এমন এমন সিনেমা সৃষ্টি করেছে যা গোটা বিশ্বে কেউ করতে পারেনি, মানে গোটা বিশ্বকে ইন্সপায়ার করেছে আমাদের বাঙালি জাতির এই কয়েকজন ব্যক্তি। তার সাথে সাথে যেমন আমি বলবো রসগোল্লা বাংলার এক জগৎ মাতানো আবিষ্কার, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। মানে আজ সেটা জিআই ট্যাগও পেয়েছে ভারতের যে ঐতিহ্যগুলোর মধ্যেও একটা। তার সাথে সাথে যেমন আমি বলবো আর্ট, আর্কিটেকচার, যেমন কলকাতায় গেলে না একটা মানে প্রাসাদ নগরী বলে যেটা কথা, সেখানে তুমি যেরকম ভারতীয় বাঙালি আর্কিটেকচার দেখতে পারবে, তার সাথে সাথে ইংরেজি, ফরাসি, পর্তুগিজ সব রকম আর্কিটেকচার দেখা যায়। এবং সত্যি কথা বলতে কি যে বাঙালি জাতি কোনো কিছুতে কাঁচা, এটা বলাটা খুবই একদমই বাজে ব্যাপার এটা। আচ্ছা, এখানে আমার একটা জিনিস কথা অ্যাড করার আছে, যে যেই জিনিসটা যেটা সায়ন বলল সেটা হচ্ছে যে যেমন সত্যজিৎ রায়ের একটা উদাহরণ এলো। সত্যজিৎ রায়ের জন্ম হয়েছিল 1921 সালে, রাইট? 2রা মে। তো সত্যজিৎ রায়ের টাইমটা, যে এরাটা 1920s থেকে শুরু করে একদম মানে কি বলবো 2000-এর শুরু অবধি, তো
এই টাইমটা ছিল কিন্তু একটা সোনালী যুগ যেটা বাঙালির ইতিহাসে। এই সময় কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, তারপর নাটক শিল্পী, সমস্ত রকম মানুষের একটা মারাত্মক ট্যালেন্টেড এরা গেছে। ওখানে সব রকম মানুষ আমরা দেখতে পেয়েছি যারা কিন্তু একটা নতুন মানে রেভলিউশন নিয়ে এসেছে, যেটাকে আমরা যেটা আনঅফিসিয়ালি আমরা বাঙালি বিপ্লব বলতে পারি। কারণ একটা গর্ব তো থাকে সবসময় না, যেটাকে আমরা হয়তো পৃথিবীর সামনে সবসময় এক্সপ্রেস করি না, কিন্তু অটোমেটিক্যালি ক্রেডিটটা চলেই আসে। তো আমার কথাটা হচ্ছে যে সেই সময়ে যেই বাঙালি সমাজ আমরা পেয়েছি, যেই বাঙালি কালচারটা আমরা পেয়েছি কারেন্ট যুগে রাইট নাও, সেটার কিন্তু আমরা হয়তো 10%ও পাচ্ছি না। কারণ এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো এক্সামে বাঙালিদের আগে যখনই যে কোনো এক্সাম দিতাম বাঙালিরা সবসময় টপে থাকতো, এখনও থাকে, কিন্তু এখন সবাই কম্পিটিশনে চলে যাচ্ছে শুধুমাত্র, যে ওর থেকে আমাকে ভালো করতে হবে, এটা একটা মাইন্ডসেট চলে আসছে। সো এই মাইন্ডসেটটা আমার মনে হয় দূর করা উচিত। আর একটা জিনিস থাকা উচিত যে না, আমি নিজের বেস্ট কী করে দেবো, আমি কারোর সাথে কম্প্যারিজনে কেন যাবো, রাইট? তো সেক্ষেত্রে আমার মনে হয় বাঙালিরা কারেন্টলি কিছুটা পিছিয়ে আছে মাইন্ডসেটের জন্য। পিছিয়ে আমি বলবো না, মাইন্ডসেটের জন্য বাঙালির যে আগের যে কালচারটা ওটা এখন কিন্তু অনেকটা কমে গেছে। আর যেহেতু মডার্ন এরার সাথে মানিয়ে চলতে হয়, সেই জন্য আগের অনেক কিছু বাদ দিতে হয়েছে, সেটা ঠিক, আমি মানছি, কিন্তু দ্যাট ওয়াজ এ গ্রেট টাইম। তো যেমন আমাদের বাংলায় সৌপ্তিক বলল, সত্যজিৎ রায় আছে, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এরা সবাই যেরকম একটা রেভলিউশন এনে দিয়েছে গোটা বাংলার সমাজে, তেমনই বলবো যে এখানকার কবি সাহিত্যিক, যেমন আমাদের এশিয়ার প্রথম নোবেলজয়ী ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার মতো একজন এত পাকাপোক্ত, এত ভালো লেখক, মানে গোটা বিশ্বের মধ্যে খুবই ব্যতিক্রমী তিনি। তো তার যে লেখার ধরন, তারপর তিনি শুধু একাই না, বাংলার সাহিত্যে আরও অনেক কেউ আছে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর কাজী নজরুল ইসলাম, তারপর জীবনানন্দ দাশ, আরও যত কবি আছে কি না, মানে তারা নিজের দিক থেকে প্রত্যেকটা প্রকৃতি বা শহর নগর, তারপর গ্রাম্য পরিবেশ, পল্লী সমাজ, সব কিছু নিয়ে একদম পারফেক্টভাবে সব কিছু লিখেছেন, মানে কোনো কিছু আর বাদ দেননি। মানে রবীন্দ্র, তারপর বাঙালি যত কবি রয়েছেন যারা ছিল উনিশশো শতকে, তো তখনকার যারা কবি ছিলেন তাদেরকে তাদের জিনিসপত্র, তাদের বিষয়বস্তু বাদ দিয়ে মানে আজ অব্দি মনে হয় কেউ কোনো সাহিত্য রচনা করতেই পারেনি, একদম ওই লেভেলে কেউ করতেই পারেনি। তো সত্যি কথা বলতে যে একসময় বাঙালি জাতি যে ছিল, মানে ইংরেজ শাসিত ভারতবর্ষের আগে, ইংরেজদের বাংলায় আসার আগে যে বাংলা ছিল, সেই হিন্দু আর মুসলমানের যে গুলবাগ ছিল যেটা, সেখানে না মানে গোটা মুর্শিদাবাদটা, গোটা বঙ্গ, গোটা যে তখনকার যে ক্যাপিটাল ছিল মুর্শিদাবাদ, তো সেটা না গোটা ওয়ার্ল্ডের 25% জিডিপি নিয়েছিল। একদম 25%, মানে ভাবাই যায় না যে কতটা 25% গোটা ওয়ার্ল্ডের, ইন্ডিয়ার না, গোটা ওয়ার্ল্ডের 25% ছিল। শুধু সেটাই না, কলকাতা যখন ব্রিটিশদের রাজধানী হলো, সেটাও কিন্তু ব্রিটিশদের অনেকটা অর্থনীতির উপর প্রভাব ফেলতো। যদি কলকাতায় কিছু একটা খারাপ হয়ে যেত তাহলে ব্রিটিশ অর্থনীতি অনেকটা এফেক্ট পড়ে। একদম। তো আগে কোথায় ছিল সেই মুর্শিদাবাদ, সেই কলকাতা, সেই বাঙালি কালচারটা যেটা ছিল, সেটা আজ আর নেই। সে যেই বাঙালি জাতি আগে গোটা ভারতবর্ষ, শুধু না ভারতবর্ষ তথা গোটা বিশ্বকে পথ দেখানোর মতো সামর্থ্য রাখতো, সেই বাঙালি জাতি আজ নিজেই পথ খুঁজে পায় না। আজ সেই বাঙালি জাতি মানে কালচারটাই একদম নেই। সেই আমি একটা সিনেমা দেখেছিলাম যে মৃণাল সেনের বাড়ি থেকে পালিয়ে, তো সেখানে না একজন ক্যারেক্টার ছিল, সে কফি হাউসে বা
অ্যালবার্ট হল যেটা, সেখানে এসে সে বলছে যে কলকাতার কালচারটাই এখন পাল্টে গেছে। কলকাতা মানে কলকাতা সহ গোটা বঙ্গের কালচারটাই এখন মনে হয় আলাদাই রকমের। মানে আগে যেরকম চিন্তাধারা ছিল যে আগে ভারতবর্ষের সব মানুষই সব জাতিই ভাবতো যে বাঙালি মানেই আইকিউ লেভেল বেশি, সব সময় আইকিউ লেভেল বেশি, কিন্তু এখন মানে বাঙালিকে দেখে তাকে তার উপর হাসা হয়, তার আইকিউ লেভেল কম বলে ভাবা হয়। আজ সেই মর্যাদাটা নেই, সেই জায়গাটাই নেই, বাঙালি সেই জায়গাটা ধরে রাখতেই পারেনি। আগেকার দিনে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারপর আধ্যাত্মিকতার যদি কথা বলতে চাই তাহলে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ ঘোষ, রামকৃষ্ণ পরমহংসদেব, তো এদের মতো কোথায় আধ্যাত্মিকতার মানুষ যারা এত বড় বড় জায়গায় গিয়েছেন। তিনি এই যে যেমন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলি, তিনি তাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা উক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বাঙালি জাতির এক ব্যতিক্রমী চরিত্র। সেই মানে তার মতো মেধা প্রতিভা মানে নিতান্তই খুব কম দেখা যায়, মানে লাখে একটা বলতে পারবো আমি। শুধু বাঙালি জাতি না, যদি আমরা আমাদের এই বঙ্গটাকে দেখি, বঙ্গভূমি আমাদের মাতৃভূমি, রাইট? একদম। পশ্চিমবঙ্গ, যেহেতু আমরা ভারতবাসী সেজন্য পশ্চিমবঙ্গ আমাদের মেইন ল্যান্ড এরিয়া। সো এই জায়গাটা পুরো ভারত আমরা বলি যে এমন একটা দেশ যেখানে নানা জাতি, শুধু সেটা না, আমি পরিবেশ হিসাবে দেখছি যে সব রয়েছে, এমন কিছু নেই যেটা ভারতে নেই। একদম। যদি পাহাড় বলি, পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, মরুভূমি, মালভূমি, এভরিথিং ইজ দেয়ার ইন ইন্ডিয়া। কিন্তু যদি আমরা স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের কথাই বলি, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানেও কিন্তু এই সব জিনিস আছে। মরুভূমিটা যদি আমি বাদ দিই, তাহলে পশ্চিমবঙ্গের আমরা দেখব নর্থ বেঙ্গলে কি পাহাড়ে পুরো ভর্তি, রাইট? নর্থ বেঙ্গল পাহাড়, তার থেকে একটু নিচে এলে জঙ্গল এরিয়া, ডুয়ার্স এরিয়াটা, দার্জিলিং, উপরে কালিম্পং পাহাড় এরিয়া হলো। বলছি দক্ষিণবঙ্গে হচ্ছে সমুদ্র, রাইট? যেটা হচ্ছে দীঘা আমাদের মেইন এরিয়া পশ্চিমবঙ্গের, দীঘা মন্দারমণি এরিয়াগুলো। তো এই জিনিসটা আমাদেরকে একটা গর্ব থাকা উচিত না আমাদের, যে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করি, যেখানে সব রয়েছে। মিড বেঙ্গলে যদি আমরা যাই বা কলকাতার এরিয়াতেই যদি আমরা যাই, সেখানে আর্কিটেকচার, স্কাল্পচার, এইসব নেক্সট লেভেল। পুরো ভারতে সেরকম পাওয়া খুবই খুবই কঠিন, খুব রেয়ার এরিয়াতে ওরকম পাওয়া যায় স্কাল্পচার্স বা স্ট্রাকচার্স। সো এই গর্বটা মানুষ কতদিন বাঁচিয়ে রাখতে পারবে সেটা মানুষের উপরই ডিপেন্ড করছে, রাইট? কিন্তু আমরা যদি বলি যে আমরা কেন পিছিয়ে যাচ্ছি, কোনো কারোর এফেক্টের জন্য পিছিয়ে যাচ্ছি বা কারোর নেগলিজেন্সের জন্য পিছিয়ে যাচ্ছি, হ্যাঁ নেগলিজেন্সের জন্য পিছিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই বাঙালিদের নিজেদেরই জন্য। কারণ যেটা বললাম যে সবসময় কম্পিটিশানে লেগে পড়ছে, সেটা একটা কারণ। আর বাঙালিরা সবসময় আমরা জানি যে এগিয়ে থাকার চেষ্টা করতো আগে এক সময়। এখন মনে হচ্ছে ঠিক আছে, আমরা আগাচ্ছি, আমাদের দেশ বা পৃথিবী তো আগাচ্ছে, আমরাও এগিয়ে যাবো সাথে সাথে। অটোমেটিক সব কিছু অটোমেটিক হয় নাকি? অলস হয়ে যাচ্ছি আমরা। আমি নিজেও অলস, আমি তো মিথ্যা বলবো না, অবশ্যই বাঙালি হিসেবেই বলছি, অলস আমরা প্রচণ্ড। তো এই জিনিসগুলোকে আমাদেরকে একটু কমাতে হবে, তার জন্য তৎপরতা খুবই প্রয়োজন। সবসময় নাম্বার দিয়েই যে আমরা বেস্ট হতে পারবো সেটা নয়, অবশ্যই। তবে নাম্বারটাও ইম্পর্টেন্ট, অবশ্যই নাম্বার ছাড়া বেস্ট হতে পারবো এটা কোনো ব্যাপার না। কিন্তু যে ট্যালেন্টগুলো থাকে না, জন্ম থেকে আমরা যেটা জানি যে প্রত্যেকটা বাঙালি মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকেই, সে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। কিন্তু স্পেসিফিক্যালি আমি বাঙালিদের কথা বলছি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে, যে ও আর্ট ভালো পারে, বা ও গান ভালো পারে, ও হচ্ছে নাচ ভালো পারে, অথবা আরও কোনো স্পেসিফিক ট্যালেন্ট থাকতে পারে। কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে, শুধুমাত্র পড়াশোনা না। পড়াশোনা অবশ্যই জরুরি, ডেফিনেটলি 100% জরুরি, কিন্তু ওটার পাশাপাশি সেই ট্যালেন্টগুলোকে শুধু প্যাশন না রেখে সেটাকে যদি আমরা প্রফেশন হিসাবেও কেউ যদি নিতে চায়, তাহলে সেটাকে ফুল সাপোর্ট করা, এটা কিন্তু পুরো বাঙালি সমাজের একটা দায়িত্ব। তো বাঙালি সমাজের দায়িত্ব নিয়ে একটা কথা মনে পড়ে গেল যে আমাদের কলকাতার যে হৃৎপিণ্ড হাওড়া ব্রিজ, তো এই হাওড়া ব্রিজ কত কত দশক ধরে কলকাতার বুকে দাঁড়িয়ে আছে, হুগলি নদীর উপরে দাঁড়িয়ে আছে। তো হঠাৎ
ওই দিনকা এক জার্নালে আমি শুনতে পেলাম যে এই হাওড়া ব্রিজকে পরিষ্কার করার জন্য কত কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। তো আজকে সেই অত মর্যাদাবাহী রবীন্দ্র সেতু বা আমাদের হাওড়া ব্রিজ আজকে তার একমাত্র ক্ষয়ের কারণ হচ্ছে বাঙালি জাতির মানে জিরো সিভিক সেন্স। একদম মানে জেনজি থিংস। এত বাজে, মানে এদিকে একটাই প্রবলেম, সেটা হচ্ছে গুটকা বা পানের যে পিক, এগুলো ফেলে ফেলে গোটা হাওড়া ব্রিজটাকে এত নোংরা করে দিয়েছে, জং ধরিয়ে দিয়েছে যে ওটাকে আর মানে বলার মতো না, এমন জায়গায় নিয়ে চলে গেছে ব্রিজটা মানে কত বড় একটা ঝুলন্ত ব্রিজ, 800 মিটারের মতো লম্বা। তো সেই ব্রিজটাকে এমন জঘন্য পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে বাঙালি জাতি কর্তৃক। এখানে আমি বলবো না যে কোনো বাইরের ইন্ডিয়ার কোনো বাইরের, হ্যাঁ, সব আমাদের নিজেদের দোষ। বাইরের স্টেটের কোনো লোক এসে আমাদের স্টেটের মধ্যে এমন কাজ করছে বা কিলো কিলো নোংরা এসে ফেলে যাচ্ছে, এমন তো না। আজ এই গঙ্গা নদীর যে এত পবিত্র নদী, তার যে তীরবর্তী এলাকা বঙ্গে দেখতে পাই, বঙ্গ বা গোটা ভারতবর্ষ জুড়ে দেখতে পাই, তা এতটাই বাজে, মানে গোটা নিম্ন গঙ্গা যেটা আছে, মানে নিম্ন গতির যে গঙ্গা, এখানে এত নোংরা ফেলে ফেলে এত বাজে পরিস্থিতি করা হয়েছে। মানে আগে বাঙালি জাতি যেমনটা সিভিক সেন্স ছিল, যে কোনটা বাইরে করতে হয় কোনটা বাড়িতে করতে হয়, এই দুটা কাজের মধ্যে যে ডিফারেন্সটা ছিল সেটা আর নেই। আর এখন বলতে গেলে বাঙালি জাতির নিজের যে একটা ভাষা, বেঙ্গলি ভাষা, সেই ভাষাটার ওপরেই যেন তাদের কোনো মর্যাদা নেই, একদমই নেই। তারা এই যে আজকে বাঙালি স্কুলের যে ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে, তারা না হয় বাংলা ভালো বলতে পারে, বাংলা নিয়ে ভালো জানে, বাংলা নিয়ে কালচারটা তাদের আছে, কিন্তু এই যে যারা একটু উচ্চবৃত্তের, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের ছেলেমেয়েদের দিয়ে দেয়। তখন তাদের ছেলেমেয়েদের সাথে কনভারসেশন করলে আমার যা মনে হয়, তাদের সাথে যখন কথা বলতে যাব, তারা অবভিয়াসলি নিজেদেরকে শিক্ষিত দেখানোর জন্য, উচ্চ শিক্ষিত দেখানোর জন্য সবসময় বেঙ্গলি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বেস্ট ভাবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমরা ইংলিশটা বাদ দিলাম, যদি আমরা কখনো স্পেনে যাই, হ্যাঁ কথার কথা, আমি স্পেনে গেলাম বা ফ্রান্সে গেলাম, তখন আমাদেরকে কিন্তু স্প্যানিশ বা ফ্রেঞ্চ শিখে যেতে হবে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। ইংলিশটা আমি ইংলিশটা বাদ দিচ্ছি, অনেকে ইংলিশ জানে না, তো আমাদেরকে স্প্যানিশ বা ফ্রেঞ্চ শিখে যেতে হয়। কিন্তু যখন কোনো স্প্যানিশ বা ফ্রেঞ্চ ব্যক্তি যখন পশ্চিমবঙ্গে তথা ইন্ডিয়াতে আসবে, তার জন্য আমাদেরকে কিন্তু ফ্রেঞ্চ বা স্প্যানিশ বলতে হতে পারে, সে কিন্তু আমাদের জন্য হিন্দি বা বাংলা বলবে কখনো না। তো এই জিনিসটা কেন হবে? আমরা তাদের প্রতি একটা ওদের মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে, না এরা তো আমরা যাবো তো আমাদেরকে ভালো গ্রিটিংস দেবো, অবশ্যই আমাদের জন্য স্প্যানিশ বা ফ্রেঞ্চ বা ইংলিশেই কথা বলবে আমাদের সাথে। কেন এটা কেন হবে? একটা মানুষ যখন স্পেন থেকে ইন্ডিয়াতে আসছে বা যে কোনো দেশ থেকে ইন্ডিয়াতে আসছে, তখন নিশ্চয়ই সে একাই যে ওই ল্যাঙ্গুয়েজটা বলবে সেখানে। আমরা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করতে চাই, কিন্তু করছি না তো। দিস ইজ দ্য মেন থিং। আমাদেরকে বুঝতে হবে এটা, যে আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ভীষণ ফেমাস ল্যাঙ্গুয়েজ বাংলা, অ্যান্ড প্রচণ্ড ঐতিহ্যবাহী ল্যাঙ্গুয়েজ একটা। তো এই জিনিসগুলো আমাদের বাঙালিদের মধ্যে মাইন্ডসেটটা গড়ে তোলা দরকার। জানি না সকাল সকাল এই জিনিসগুলো মাথায় থটসগুলো আরও বেশি বেশি আসে, ওই জন্য আমরা এখানে ডিসকাশনে বসেছিলাম। লাস্ট আমি এই কথাটা বলতে যাব যে যে সকল ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, তারা ইংলিশটাকে বেস্ট বলে মনে করো, যখন তাদেরকে মানে বাংলা ভাষা বলতে বলা হয়, তখন বলে আমি তো সেটা পারি না। মানে এটা যতটা লজ্জাজনক একটা ব্যাপার, তো একটু সেম করা দরকার, একটু বাংলা ভাষাটা সেটা তো জানা দরকার, শেখা দরকার। ইংলিশ মিডিয়ামে পড়া খারাপ, মানে পড়াশোনা কিন্তু ভালো হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে একটু প্রেফারেন্স দিতে হবে না? বাংলা ল্যাঙ্গুয়েজটা মানে আমার যা মনে হয় কি, যে 2023 সাল, হ্যাঁ একদম 2023 সালে অ্যাকর্ডিং টু গুগল, যে ওয়ার্ল্ডের সব থেকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ভাষা। গোটা ওয়ার্ল্ডের মধ্যে 7ম স্থান অধিকার করে বাংলা ভাষা। তো সেই বাংলা ভাষার যদি বলতে কষ্ট হয়, মানে খুব ব্যথা বেদনা জেগে ওঠে সেই ভাষাটা বলতে গেলে, তাহলে আমি বলবো নিজেকে বাঙালি জাতি বলে সম্মানটা আর কোনোদিনও দেওয়া উচিত না, যদি তুমি বাংলাই না বলতে পারো। যদি কেউ
নেগলিজেন্সটা না সরায় তাহলে বাঙালি জাতির যে ঐতিহ্যটা সেটা একসময় কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তাই আমাদেরকে তৎপর থাকতে হবে। আমি জানি বাঙালি জাতি কখনো পিছিয়ে পড়বে না, কখনো কারোর থেকে মানে লাস্ট আসবে না কখনো। আমি জানি বাঙালি জাতি সবসময় সব কিছুতে টক্কর দেওয়ারই চেষ্টা করবে, কিন্তু সেটার জন্য আমাদেরকে মানুষ হিসেবে তৎপর হতে হবে অ্যান্ড আমাদের কালচারকে বাঁচিয়ে রাখতে হবে। অলরাইট সায়ন, সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে। সকাল সকাল ভালো পরিবেশে আমরা এসে বসলাম, মনে হলো কিছু ডিসকাশন করা দরকার। আমরা কিন্তু জ্ঞান দিইনি এখানে বসে বসে, জাস্ট আমাদের মনে কিছু থটস এলো অ্যান্ড সেগুলো আমরা শেয়ার করলাম। তো আজকে এই কনভারসেশনটা, এই ডিসকাশনটা করার একটাই উদ্দেশ্য যে যারা বাঙালি জাতিকে ছোট মনে করো তারা একবার ইতিহাসের পাতাটা একবার খুলে দেখো, যে একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত যারা যারা রয়েছে, শুধু সেগুলোই না, জ্ঞান বিজ্ঞান, যেমন জ্ঞান বিজ্ঞান চর্চায় যেমন জেসি বোস আসে, তারপর প্রফুল্লচন্দ্র রয়, ইন্ডিয়ান কেমিস্ট্রির ফাদার, তিনি যেমন আছেন, তার অনেক, সত্যেন্দ্রনাথ বোস আছেন, তা এরকম অনেক আরও ব্যক্তি আছেন যারা আমাদের ইতিহাসের পাতায় তাদের নাম লেখা আছে। না যে আমরা কিন্তু বিজ্ঞান বা কারেন্টের থেকে, কারেন্ট যে এআই এই সমস্ত জিনিস আছে, এখানে কিন্তু আমরা কখনো পিছিয়ে নই, ঠিক আছে? একদম, আমরা ভাবলে হবে। এগুলা জায়গায় তো পিছিয়ে নেই। তো সত্যি কথা বলতে কি, যে আমি বাঙালি যত ছেলে মেয়েদের আছে, ছাত্রছাত্রী সবার উদ্দেশ্যেই বলছি যে নিজেদের প্যাশনটাকে প্রফেশন করার চেষ্টা করবে। মানে যা নিজের পছন্দ, যে জিনিসটা নিয়ে সবসময় থাকতে ইচ্ছা করে, সেই জিনিসটাকেই সবসময় প্রফেশন হিসেবে চয়েস করবে। কারণ তুমি জানো যে তুমি যে জিনিসটা ভালো করে পারো, তো সেটা তোমার থেকে ভালো কেউ পারবে না, একদম সেটা তুমিই পারবে একমাত্র। তো এটা আমার প্যারেন্টসদের কাছেও খুব রিকোয়েস্ট, বাঙালি না, গোটা অল ইন্ডিয়ার সব মানুষের কাছেই আমার রিকোয়েস্ট যে নিজের ছেলে মেয়েরা যেটা পছন্দ করে সেটা চয়েস করতে দাও, অবভিয়াসলি। ডেফিনেটলি। আই থিঙ্ক এখানে ডিসকাশন আমাদের শেষ করা উচিত আজকের জন্য, রাইট? সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড একক প্রোডাকশনকে সাবস্ক্রাইব করে দেবে। খুব তাড়াতাড়ি কিছু একটা নতুন ব্যাঙ্গারও আসতে পারে, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই, নমস্কার।